জনগণের প্রত্যাশা পূরণই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। রাজনৈতিক ঐকমত্যে গুরুত্বারোপ। 15 বছরের ফ্যাসিবাদ কয়েক সপ্তাহে উপড়ে ফেলা কঠিন। শুধু গুম খুন নয়, প্রতিটি আওয়ামী নির্যাতনের ন্যায় বিচার সরকারের অগ্রাধিকার। দুর্নীতি ও অর্থ পাচারের হাতিয়ার ছিল কুইক রেন্টাল। হাইকোর্টের রায় গণমানুষের প্রত্যাশা পূরণ, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে আরো অস্বস্তি। আলু পেঁয়াজের দাম চড়া, মিনিকেট চাল কেজিতে 10 টাকা বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। দুর্নীতির আখড়া ঢাকা উত্তর সিটি। শুধু মশক নিধনের ওষুধ ক্রয়ে 5.5 কোটি টাকা জালিয়াতি, পাতানো টেন্ডারে সরবরাহকারী নিয়োগ। নারীদের হিজাব পরাতে অভিনব পরিকল্পনা ইরানের। মানসিক সমস্যা আখ্যা দিয়ে ক্লিনিকে পাঠানোর সিদ্ধান্ত, মানবাধিকার সংস্থার ক্ষোভ। এবং বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার, ভেনেজুয়েলার সাথে ব্রাজিলের ড্র, ভিনিসিয়াসের পেনাল্টি মিস। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। সংস্কারে গেল 3 মাসে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের জনগণের সব চাহিদা বাস্তবায়ন খুব সহজ নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐকমত্য বজায় রাখতে হবে। আরও জানাচ্ছেন আফরিন মৌ। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, যাকে 1971 সালের পর বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতাই বলছেন অনেকে। এর ঠিক 3 দিন পরই শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের প্রতি মানুষের অসন্তুষ্টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি জনসাধারণের। তাদের বিশ্বাস এই সরকারই পারবে সংস্কার আনতে। তবে এ কাজ এতটা সহজ হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। অন্তর্বর্তী সরকারের 100তম দিন উপলক্ষে আইসিজি বৃহস্পতিবার দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। সংস্থাটির মতে, ইউনূস সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চবিলাসী সংস্কারের জন্য জনসমর্থন বজায় রাখার জন্য দ্রুত ফলাফল তৈরি করা, বেশিদিন ক্ষমতায় থাকা এড়িয়ে চলতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। জনগণের আকাঙ্ক্ষা পূরণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একমাত্র উপায়। এক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া ভবিষ্যতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তার বিস্তৃত রাজনৈতিক সংস্কারের নীতি সফলভাবে এগিয়ে নিতে হবে। নির্বাচনের প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমন একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, এমনটাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গুম, বিচার বহির্ভূত হত্যার বিচার করা কঠিন, কারণ ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে ছড়িয়ে আছে। 15 বছরের পুঞ্জীভূত শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। আফাদ 8ম সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর শুধু গুম খুনের শিকার পরিবারের জন্যই নয়, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার, বলছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলকে চিহ্নিত করা হয় বাকস্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির আমল হিসেবে। এ সময় গুমের শিকার হয়েছেন প্রায় 600 মানুষ। এতদিন এ নিয়ে তেমন কেউ সরব না থাকলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় প্রেক্ষাপট। গুমের ঘটনা তদন্তে এই প্রথম দেশে গঠন করা হয় কমিশন।
শুক্রবার সকালে জোরপূর্বক গুম বিষয়ক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাদ অষ্টম সম্মেলন হয়। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত 15 বছরে ফেসিবাদের শেকড় পৌঁছেছে গভীরে। ভয়ের রাজত্ব তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। এদের মোকাবিলা করা কঠিন। এই সময় গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে লড়াই চলমান রাখার আহ্বান জানান তিনি। Whether they committed enforced disappearance, whether they committed corruption or they committed extrajudicial killing, their strength is deep-rooted. And to fight with them, this is a very, huge task. It's not easy. গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণ ও আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এই সময় আইন উপদেষ্টাও জানান, বিবেচনা করা হচ্ছে আইনি বিষয়টিও। We have our law advisor here. I would like to request our sir that there should have some ordinance so that the families of these victims can get or inherit the property in an expeditious manner. Question of trial, we are committed, and the work of the Gum Commission and the International Crime Tribunal, there could be coordination between these two organizations. অনুষ্ঠানে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। Comrades, as we stand together, as we fight together, we would like to express our collective determination that we will not let it go without seeking justice, without ensuring that. অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কুইক রেন্টালকে দায়মুক্ত করে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের সুযোগ তৈরি করা হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জানিয়ে প্রশ্ন তোলা বা বিচার চাওয়ার অধিকারও হরণ করা হয়েছিল। উচ্চ আদালত দায়মুক্তিকে অবৈধ উল্লেখ করায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও জানিয়েছেন তারা। এম এ আজিমের রিপোর্ট। কুইক রেন্টাল চুক্তি নিয়ে কোনো প্রশ্ন না তোলার বিষয়টি অবৈধ ছিল বলে বৃহস্পতিবার ঘোষণা দেয় উচ্চ আদালত, যা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশের সর্বোচ্চ আদালত সেটা বাতিল করেছে, এটা ছিল জাতীয় প্রত্যাশা। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, বছরের পর বছর ধরে এর মধ্য দিয়ে প্রতিযোগিতাহীন বিনিয়োগের সুযোগ তৈরি করে ইচ্ছেমতো মুনাফা লাভের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের অর্থ অবৈধ পথে লুটপাট ও পাচারের সুযোগ পেয়েছে একটি মহল। অত্যাধিক ব্যয় বৃদ্ধি করে, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি দ্বারা লুণ্ঠনমূলক মুনাফা লাভ করার সুযোগ পেয়েছে বিনিয়োগকারী। ঠিক সেই রকম মুনাফা 15 বছর ধরে করেছে বিনিয়োগকারীরা, এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই খাত উন্নয়নে বিনিয়োগকারীরা বিদেশে পাচারও করেছে। এই সবগুলো করার উদ্দেশ্যেই এই আইনের আশ্রয় নেওয়া হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক 41টি বিদ্যুৎ কেন্দ্র 10% কম বিদ্যুৎ উৎপাদন করেছে এতদিন। এতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা থাকলেও উল্টো তাদের দেয়া হতো 20,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি পেমেন্ট, যা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ ছিল না এতদিন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 10%-এর কম হলে তাদের পেনাল্টি দেওয়ার কথা। তারা এই ক্লজ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা বকেয়া বিল পাচ্ছে না সেই অজুহাত দিকে, অথচ তারা ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে উত্তর। এই যে অন্যায়, এবং তাতে করে যদি এখন সরকার এই লাইসেন্স বাতিল করে, সরকার তাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিল করে, তাহলে সেখান থেকে 20,000 কোটি টাকা সাশ্রয় হয়। সেই 20,000 কোটি টাকা দিয়ে যদি কয়লা খাতে বিনিয়োগ করে, কয়লা ক্রয়ে, তাহলে আজকের বিদ্যুৎ সংকট থাকে না। হাইকোর্টের ঘোষণায় এখন লুণ্ঠনের বিচার চাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে শামসুল আলম জানান, এ নিয়ে নতুন সংকট হলে মোকাবিলা করার দায়িত্ব সরকারের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
নিত্যপণ্যের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহান্তে বাড়তি আলু পেঁয়াজের দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। সবজির বাজারও রয়েছে বাড়তি দামে স্থিতিশীল, প্রতিটি সবজি 50 টাকার উপরে। শীতকালীন সবজির দামও রয়েছে চড়া। এদিকে মিনিকেট চালের দাম 10 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারে ছুটির দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে ঊর্ধ্বগতিতে ছুটছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুর দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে পৌঁছেছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটে আলুর দাম এখনই কমছে না। নিত্যপণ্যের এমন অসহনীয় দামে নাবিশ্বাস ক্রেতাদের। আলুর দাম বাইরে গেছে। আলু আজকে তো 4050 টাকা বস্তা আনছি কিনা, 70 টাকা কেজি বেচতেছি। পেঁয়াজ দেশিটা 145 আর ইন্ডিয়ানটা 125 120। খালি দাম বাড়তি আছে। হ্যাঁ, এই জন্য তো মনে করেন আমরা সাধারণ জনগণ আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও খাওয়ার জন্য কিনতেই হবে। পেঁয়াজ ছিল যেটা 110 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন 140 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 ছুঁই। সেই সঙ্গে শীতকালীন সবজির সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়তি। দাম কমছে, এখন আগে একটু বেশি আছিল, মানে সীমিত কমছে। এখন তো সবজির মৌসুম, শীতকাল তো, এখন তো আরো তরকারির দাম কম হওয়ার কথা, কিন্তু এখনো বাজারের দাম একটু বেশি। সবজির দাম মোটামুটি খুব সহনশীল পর্যায়ে নেই এখনো। চালের বাজারও নেই স্থিতিশীলতা। কেজি প্রতি বেড়েছে 10 টাকা। মিনিকেট নাজির শাইল বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা দরে। চাউল মিনিকেটে চলতেছে 70 থেকে 72, 28টা 60, 59, 60, আর নাজির শাইলটা 70 থেকে 75, 77, 78 পর্যন্ত আছে। যেভাবে দাম বাড়ছে দ্রব্যমূল্যের দাম, এটা তো মোটামুটি সাধারণ যে আমরা যারা সাধারণ চাকরি করি আমাদের তো এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। ডিম সরকারি দামে বিক্রি হলেও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামি। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু দেশি মুরগিটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা বাড়ছে। 1 মাস থেকে এই দামে বিক্রি হইতেছে, সরকারি রেট বাঁধিয়ে দেওয়ার পর থেকে তার দাম ওঠে নাই। আগের মতোই আছে, বাট মাঝখানে একটু বাড়ছিল, আর ব্রয়লারটার দাম যেমন একটু বাড়ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা নিয়ে ক্রেতারা তুলেছেন প্রশ্ন। অবিলম্বে বাজার ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি সাধারণের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মিরপুরের মিল্লাত বিহারী ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। শুক্রবার ভোরে এই অভিযানে উদ্ধার হয় দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য। সেনাবাহিনীর নেতৃত্বে জব্দ হয় ধারালো অস্ত্র, গাঁজা, হেরোইন সহ মাদক বিক্রির 31,000 টাকা। এই ঘটনায় 26 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে আটকদের পল্লবী থানায় সোপর্দ করা হয়। স্বৈরাচারী সরকারের আমলে দুর্নীতি আর অনিয়মের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মশক নিধনে লার্ভিসাইড কেনায়ও করেছে কোটি কোটি টাকার দুর্নীতি। 3000 কেজি নোভালুরন লার্ভিসাইড কিনেছে বাজার মূল্য থেকে প্রায় 5.5 কোটি টাকা বেশি দাম দিয়ে। আর সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যাদেশ পাওয়ার আগ পর্যন্ত ছিল না আমদানিকারক লাইসেন্স। তবে সিটি কর্পোরেশন অনিয়মের কথা অস্বীকার করে উল্টো অনিয়মে অভিযুক্ত কর্মকর্তাদের পাঠাচ্ছেন বিদেশ ভ্রমণে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত আর মৃতের সংখ্যা অনেক বেশি ছিল ঢাকার 2 সিটিতেই। এর মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে উত্তর সিটির সাবেক মেয়র আতিকের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তবে এসবই ছিল লোক দেখানো, যার আড়ালে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। দেশ টিভির হাতে এসেছে এমনই এক নথি। মশক নিধনের জন্য বাজার মূল্যের থেকে প্রায় 5.5 কোটি টাকা বেশি দাম দিয়ে কেনা হয়েছিল লার্ভিসাইড নোভালুরন। নথি খতিয়ে দেখা যায় গেল অর্থ বছরে 3000 কেজি লার্ভিসাইড সংগ্রহ করা হয়, যার মূল্য দেখানো হয়েছে 6.5 কোটি টাকা। অথচ এর আনুমানিক বাজার মূল্য 64 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছে প্রতি কেজির মূল্য দেখিয়েছে 21,000 টাকার বেশি। তবে ডিএনসিসি আরোপিত 7% ভ্যাট ও 10% মার্কআপ মূল্যের সাথে বাজার মূল্য যোগ দিলে প্রতি কেজির দাম দাঁড়ায় 2114 টাকা। অনিয়ম শুধু দামেই সীমাবদ্ধ নয়, নিয়ম না মেনে কার্যাদেশও দেওয়া হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। অভিযোগ আছে জেনেটিকার দর বেশি থাকা সত্ত্বেও কোমল শর্ত দেওয়া হয়েছিল জেনেটিকাকে কাজ পাওয়ার জন্য। এমনকি দরপত্র আহ্বানের সময় জেনেটিকার কোনো লাইসেন্সও ছিল না। এসব অনিয়ম আর দুর্নীতির কারসাজির সাথে যুক্ত ছিলেন তৎকালীন চিফ ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রামেন্দ্রনাথ, যিনি সরকার পতনের পরে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি হন।
অভিযোগ আছে এই অনিয়ম ও দুর্নীতির আরেক সহযোগী সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল। এসব অভিযোগের বিষয়ে তাদের দুজনের কাছে মুঠোফোনে জানতে চাইলে রবীন্দ্রনাথকে পাওয়া যায়নি। আর রাহাত খান ফয়সাল অভিযোগ অস্বীকার করে অনলাইনের দোহাই দেন। ওপেন ছিল সবার জন্য, তো যেটা ওপেন ছিল, তো যে লোয়েস্ট সেটা পেয়েছে। লাইসেন্স যখন ছিল তখনই হয়তো সে সাপ্লাই করছে, লাইসেন্স যখন ছিল তখন। এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী প্রকৌশলীও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। অ্যাজ পার দ্য রেট যেটা ডিটারমাইন হয়েছে সেই রেটের বেসিসেই কিন্তু ইজিপিতে টেন্ডার করেছি। সেখানে ইজিপির যে আপনার যে এভালুয়েশন ক্রাইটেরিয়া সেটাকে ফলো করেই যিনি কম্পিটেন্ট তাকেই কিন্তু কাজ দেওয়া হয়েছে। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জবাবদিহিতার অভাবে সব প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে। সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। অভিযোগ উত্থাপিত হলে বড়জো যেটা হয় সাময়িক বরখাস্ত বা বদলি বা পদোন্নতি স্থগিত করা এই ধরনের কিছু হয়, অথবা বাধ্যতামূলক প্রেষণে প্রেরণ করা। এর বাইরে কোনো প্রতিকার হয়েছে, দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। এত অভিযোগের পরও সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সালকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে পাঠাচ্ছে ডিএনসিসি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। অধিকাংশ প্রকল্পেরই নেই কোনো অস্তিত্ব, আর যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোও পায়নি বরাদ্দ, শুধু ব্যয় হয়েছে কাগজে কলমে। কুষ্টিয়া জেলা পরিষদের 2023-24 অর্থ বছরে 503টি প্রকল্পে এমন অনিয়মের প্রমাণ মিলেছে। দেশ টিভির অনুসন্ধানে এমনই ভুয়া প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা, যার মূল হোতা সদ্য বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকার প্রত্যাশা ক্লাব ও পাঠাগার 2005 সালের দিকে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবুও 2023-24 অর্থ বছরে এই প্রতিষ্ঠানটির উন্নয়ন বাবদ 1,50,000 টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ। এভাবেই 2023-24 অর্থ বছরে একই এলাকার সাথী সংঘ পাঠাগার নামক আরেকটি প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ, যদিও এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি সরজমিনে। 2023-24 অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় 10 কোটি টাকা বরাদ্দে 503টি প্রকল্প হাতে নেয় কুষ্টিয়া জেলা পরিষদ, যার অধিকাংশ প্রকল্পেরই নেই অস্তিত্ব। আর যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোও পায়নি বরাদ্দ, শুধু ব্যয় হয়েছে কাগজে কলমে, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এখানে একটা মৃত্যুদেহ পাওয়ার পরতে আজ 20 বছর ধরে এখানে বন্ধ। এই বন্ধ হওয়ার পরতে কিছু ক্লাবের ছেলে পেলে বসতো, এখন আদেই তালা মারা। এই চাঁদপুরে শেখ কামাল নামে কোনো যুব সংঘ নাই। শেখ কামাল নাম ব্যবহার করে এই ক্লাবটা অনুদান অনেক লোক তুলে নিচ্ছে, ঠিক এটা হলে ভুয়া। শুধু এক অর্থ বছরেই ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে জেলা পরিষদের 10 কোটি টাকা, যার মূল হোতা সদ্য বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, চাই তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে সংগঠনগুলো গড়ে উঠছে, যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। তবে এ বিষয়ে বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বলছেন, প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন তারা। অনিয়ম পেলে নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। জেলা পরিষদ থেকে যে প্রকল্পগুলি গত অর্থ বছরে নেওয়া হয়েছিল সেগুলি যাচাই বাছাইয়ের কাজ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাচাই বাছাই করা হচ্ছে। তো এখানে যদি দেখি যে আমাদের কোনো ফেক কোনো প্রকল্প আছে অথবা এমন কোনো প্রকল্প নেওয়া হয়েছে যেটি আমাদের সমাজে কোনো কাজে আসবে না, সেই সমস্ত প্রকল্প আমরা বাদ দিব। শুধু আশ্বাস নয়, প্রকল্পের নামে জেলা পরিষদের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে হাকালুকি হাওরের দর্শনা নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে মৎস্যজীবী সমবায় সমিতিকে 3 বছরের জন্য ইজারা দিয়েছেন তিনি। ইজারাদাররা বাঁধ দিয়ে নদীকে খালে পরিণত করায় বড় চাষ নিয়ে বিপাকে চাষিরা। সহকর্মী সালে ইলাহি কুটির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়ন হাকালুকি হাওরে বহমান দর্শনা নদী ভূমি শ্রেণীর অন্তর্ভুক্ত। গেল বছর ১,২৮,০০,০০০ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খনন করা হয় শুধু বোরো চাষের কথা মাথায় রেখে। দর্শনা নদীতে ২টি স্লুইস গেট ও কৃষক সমবায় সমিতির অফিস ঘর নির্মাণ সহ প্রায় ৫ কোটি টাকার প্রকল্প চলমান। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দেয়া আদেশ অনুযায়ী প্রবাহমান কোনো নদী ইজারার বিধান নেই। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের যোগসাজশে দর্শনা নদীর প্রায় ১ একর ভূমি বদ্ধ জলমহাল দেখিয়ে ২০২২ সালে ৩ বছরের জন্য ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদাররা মাছ ধরার জন্য নদীর পানি প্রবাহ আটকে সেচ দিয়ে শুকিয়ে ফেলে। এতে পানি না পাওয়ায় বোরো চাষ করতে পারছেন না চাষিরা। প্রতিবাদ করায় জেলও খাটতে হয়েছে অনেককে। যে সময় পানির প্রয়োজন এই সময় এই লিজ যে আনছে সেইটা পানি শীষ দিয়া মাছ ধরিয়া লিয়া যায় কি তখন পানি পাওয়া যায় না। আমরা পানি কাঞ্জি পাই না, আমরা বড় হাত করতাম পারি না, বুঝছেন স্যার। যে আমরা চাই যে লিজটা বন্ধই তো আমরা পানি জেলা পাই। একটা প্রতিবাদ করতে আমরা জেল খাটিছি। আমরা এখন 2জন মানুষ না 7-8 জন মানুষে আমার চাচা সইতে লাগাই আমার ভাই সইতে লাগাইয়া আমরা জেল খাটিছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অতিরিক্ত জেলা প্রশাসক। তবে ফোনে জানান নথিপত্রে দর্শনা নদী বদ্ধ জলমহাল হিসেবেই দেখানো আছে। অঞ্চলটি বোরো আবাদের জন্য পরিচিত হলেও দর্শনা নদী ইজারার পর কমেছে উৎপাদন। এমন পরিস্থিতিতে ইজারা বাতিলের দাবি জানিয়েছেন কৃষিজীবী সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় একদল মুখোশধারী ব্যক্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করে। এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ ব্যবসায়ী সবুজকে পুড়িয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ব্যবসায়ী সবুজকে মূলত টাকার কারণে জেলা সদরের কুতুবপুর গ্রামের জহুরুল, আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের সাগর ও একই উপজেলার নাজমুল হক পাপ্পু হত্যা করেছেন বলেও জানান তিনি আরও বলেন, ঘটনার পরের দিন খবর পেয়ে উপজেলার ফুড গোডাউনের সামনে থেকে জহুরুলকে এবং নিজ বাড়ি থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। আর বৃহস্পতিবার দিবাগত রাতে একই উপজেলার বক্সিপুর গ্রামের নাজমুল হক পাপ্পুকেও গ্রেপ্তার করা হয় এবং এদের 3 জনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।